প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আরো একটি নতুন অধ্যায় শুরু হবে, নতুন একটি পড়াশোনা শুরু হবে। সেটা হচ্ছে কন্ডিশনাল ফ্লো চার্ট দিয়ে আমরা যে ফ্লো চার্ট করেছিলাম, অ্যালগরিদম করেছিলাম, সেই কন্ডিশনাল ফ্লো চার্টের এবার সি প্রোগ্রাম করব আমরা। কন্ডিশনাল ফ্লো চার্টের যে সমস্যাগুলো আমরা অ্যালগরিদম এবং ফ্লো চার্ট দিয়ে করেছিলাম, সেটা আমরা এখন সি প্রোগ্রাম দিয়ে সমাধান করব। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এখান থেকে অবশ্যই প্রশ্ন থাকে। আচ্ছা, তাহলে তার আগে আমি কিছু ধারাবাহিক কিছু আলোচনা করে নিই। সেটা হচ্ছে, যেহেতু এটা কন্ডিশনাল ফ্লোচার্ট, কন্ডিশনাল ফ্লোচার্ট ফ্লোচার্ট প্রথমে কন্ডিশনাল ফ্লোচার্ট নিয়ে আলোচনা হবে। কন্ডিশনাল ফ্লোচার্টের আলোচনার ধারাবাহিকতা, প্রথম যে কথা বলতে হবে সেটা হচ্ছে, আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টে শর্তের জন্য কি কি লিখেছিলাম। ধরো, আচ্ছা, একটি শর্তের জন্য আমরা কি দিয়েছিলাম? ইফ দিয়ে শুরু করেছিলাম। দুইটি শর্তের জন্য আমরা দিয়েছিলাম ইফ আর হচ্ছে এলস। তিনটি শর্তের জন্য আমাদেরকে দিতে হবে, আমরা দিয়েছিলাম কি? ইফ, এলস, ইফ, একটা হচ্ছে সর্বশেষ এলস। চারটি শর্ত যদি থাকে, সম্ভবত চারটি শর্ত থাকে না, সেক্ষেত্রে কি দিতে হবে? সেক্ষেত্রে তোমাকে দিতে হবে ইফ, এলস, ইফ, এলস, ইফ, সর্বশেষ এলস দিয়ে এটা শেষ করতে হবে। তো একটি শর্ত থাকলে শুধু ইফ, দুটি থাকলে ইফ এবং এলস, তিনটি থাকলে ইফ, দ্বিতীয় লাইনে এলস ইফ, তৃতীয় লাইনে এলস। চারটি শর্ত থাকলে প্রথম লাইনে ইফ, দ্বিতীয় লাইনে এলস ইফ, তৃতীয় লাইনে ইফ এলস ইফ, চতুর্থ লাইনে এলস দিয়ে প্রোগ্রামটি শেষ হবে। এই হচ্ছে শর্ত দেওয়ার জন্য ইফ এবং এলস ইফের ব্যবহার। তো এখন যদি আমি সমস্যায় আসি, যেমন সমস্যাটিতে মনে করো যে একটি সংখ্যা জোড় নাকি বিজোড়, একটি সংখ্যা জোড় নাকি বিজোড় তোমাকে বললো যে একটি সংখ্যা জোড় নাকি বিজোড় তার নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো। তুমি এই ক্ষেত্রে শুধুমাত্র সি প্রোগ্রামটাই লিখবা। এখন মনে করো যে তোমার প্রোগ্রামটা একটু দুর্বলতা আছে। তুমি কি করবা? তুমি প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে, তুমি রাফ করবা অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা রাফ করতে পারো। আর যদি বলো না আমি শুধু ফ্লোচার্ট রাফ করবো, সেটাও করতে পারো, অথবা শুধু অ্যালগরিদম রাফ করবো, সেটা হতে পারে। তো আমি অ্যালগরিদম দিয়ে দেখো, অ্যালগরিদম দিয়ে কি করতে হবে। স্টেপ 1, এর আগে শর্তযুক্ত যে সমাধানগুলো তোমাদের করানো হয়েছিল, যে সমস্যাগুলো করানো হয়েছিল, সেখানে দেখো কি করানো হয়েছিল। যে স্টেপ 1 এ স্টার্ট অবশ্যই স্টার্ট হবে। তারপর স্টেপ 2 তে কি হবে? স্টেপ 2 তে হবে ইনপুট। কোনটা ইনপুট? আমি যে সংখ্যাটি নিয়ে কাজ করব। তো এখানে নির্দিষ্ট করে কোনো জোড় সংখ্যার নাম বা সংখ্যাটি বলে দেওয়া নাই, সুতরাং আমি এখানে ইনপুট নিব এন। আমি এন কে ধরে নিলাম যে এন একটি জোড় সংখ্যা, মানে এন একটি সংখ্যা, সেটা কি জোড় না বিজোড় সেটা বের করতে হবে। স্টেপ 3 তে কি লিখতে হবে? স্টেপ 3 তে এখানে প্রসেসিং ধাপে শর্তগুলো চলে আসবে। তাহলে ইফ কয়টি সংখ্যা বলছে? একটি সংখ্যা। তাহলে এই যে 3 নাম্বার ধাপে একটি সংখ্যা জোড় নাকি বিজোড়, এটা যখন আমরা সমস্যার সমাধান করেছিলাম, সেখানে কি ছিল? সেখানে ছিল যে ইজ এন mod 2 equals to 0, is n mod 2 equals to 0। আচ্ছা, এর মানে কি? এর মানে হচ্ছে যে আমরা জানি একটি সংখ্যা জোড় নাকি বিজোড় সেটা কিভাবে বোঝা যায়? সেটা বোঝা যায় যে ওই সংখ্যাটি 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হলে, নিঃশেষে বিভাজ্য কথাটি না বুঝবা তুমি যে সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ যাবে এবং ভাগ যাওয়ার পরে কোনো ভাগশেষ থাকবে না, এটাকে বলা হয় নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে মানে শেষে এসে বিভাজ্য, মানে সর্বশেষ ফলাফলটি বিভাজ্য, মানে ভাগ গেছে। অর্থাৎ এর যদি এরকম হয় 2/20, তাহলে 10 দুগুণে 20, এখানে কিন্তু কোনো ভাগশেষ থাকছে না, এটাকে বলা হয় নিঃশেষে বিভাজ্য। আর যদি এরকম হয় ভাগশেষ 1 থাকে, তাহলে বলতে হবে এটি নিঃশেষে বিভাজ্য নয়। তো যদি একটি সংখ্যা আমরা জোড় বলতে চাই, তাহলে কি হবে? সেই সংখ্যাটিকে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে, তাহলে কিন্তু সেই সংখ্যাটি জোড় হবে।
আর যদি 2 দ্বারা বিশেষ বিভাজ্য না হয় তাহলে কিন্তু সেটি বিজোড় হবে। এটা আমরা জানি, এটা আমাদের ছোটবেলায় আমরা শিখেছিলাম। তো ইজ n mod 2, আচ্ছা এই মডের মানে হচ্ছে তুমি এখানে দিতে পারো n ভাগ 2 ইকুয়ালস টু 0, n mod 2 ইকুয়ালস টু 0। এখানে 0 হচ্ছে ভাগশেষ, n হচ্ছে একটি সংখ্যা, তাহলে n দিয়ে 2 কে ভাগ করার পরে যদি ভাগশেষ 0 আসে তাহলেই কিন্তু এই সংখ্যাটি জোড় হবে, আর যদি 0 না আসে তাহলে কিন্তু সংখ্যাটি বিজোড় হবে। এটা হলো শর্ত। তাহলে আমি বললাম ইজ n% টু 0। আচ্ছা n কি, n নামক যে সংখ্যাটি সেটি কি 2 দিয়ে ভাগ নিঃশেষী বিভাজ্য হয়েছে? যদি ইয়েস হয় যে হ্যাঁ নিঃশেষী বিভাজ্য হয়েছে, তাহলে আমি কি আসবে প্রিন্ট n। আচ্ছা আমি ছোট হাতের n ধরছি সুতরাং আমি n লিখবো। প্রিন্ট n ইজ ইভেন নাম্বার, প্রিন্ট n ইজ ইভেন নাম্বার। যদি হ্যাঁ হয় তাহলে n জোড় সংখ্যা, এটাকে আমাকে ফলাফল প্রদর্শন করো, ফলাফল যে n জোড় সংখ্যা। আর যদি নো হয়, না হয়, তাহলে প্রিন্ট n ইজ অড নাম্বার। অর্থাৎ যদি এই শর্তটি পূরণ হয়, যদি হ্যাঁ হয় যে না n দিয়ে 2 কে ভাগ করা গেছে, নিঃশেষী বিভাজ্য হয়েছে এবং ভাগশেষ 0, তাহলে যদি হ্যাঁ হয় তাহলে আমাকে তুমি জোড় সংখ্যা দেখাও, আর যদি না হয়, যদি ভাগ না যায় অর্থাৎ নিঃশেষী বিভাজ্য হয়নি, তাহলে সেটাকে আমাকে অড নাম্বার দেখাও, মানে আমাকে বিজোড় সংখ্যা দেখাও। স্টেপ 4, যেহেতু আমাদের এটি ছিল শর্ত, আমরা শর্তের হ্যাঁ বা না অনুযায়ী আমরা দুটোকে প্রিন্ট করেছি, সুতরাং এখানে আউটপুট হয়ে গেছে। সুতরাং আমাদের সর্বশেষ ধাপ হবে স্টপ, এটিকে স্টপ করতে হবে। তো যদি সবাই এটা বুঝে থাকো তাহলে এখান থেকে আমরা প্রোগ্রামিং সি প্রোগ্রাম করতে পারবো। সি প্রোগ্রামে প্রথমে লিখতে হবে অবশ্যই include.stdio, include তারপর মেইন। এরপরে আচ্ছা একটি সংখ্যা জোড় নাকি বিজোড়, এটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা কি ধরি, স্বাভাবিকভাবে আমরা কিন্তু ইন্টিজার হিসেবে ধরি, পূর্ণ সংখ্যা হিসেবে ধরি। তাহলে আমি ধরবো এখানে ইন্ট n। আমি যেহেতু এখানে দেখো আমাদের এই পুরো প্রোগ্রামে একটি মাত্র চলক নিয়ে কাজ ছিল, সেটা হচ্ছে n, মানে একটি সংখ্যা জোড় নাকি বিজোড় একটি সংখ্যা নিয়ে কাজ ছিল, সেই সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা n। তাহলে আমরা এটাকে স্ক্যান করব, মানে ইনপুট দিব, অর্থাৎ এই যে যদি আমি এখানে ফ্লোচার্টটা করে আরো সুবিধা হবে, তাহলে ফ্লোচার্টটা করে দিই এখানে স্টার্ট, তারপরে ইনপুট n, এরপরে এরপর শর্ত চলে আসবে। শর্ত করার জন্য আমরা জানি যে এইভাবে শর্ত করতে হয় রম্বস চিহ্নের মাধ্যমে, যে ইজ, যে শর্ত আমি লিখেছিলাম ঠিক সেটাই, ইজ n mod 2 equals to 0, is n mod 2 equals to 0। যদি yes হয় তাহলে প্রিন্ট করতে হবে প্রিন্ট ইভেন নাম্বার, প্রিন্ট ইভেন। আর যদি নো হয় সেক্ষেত্রে কি হবে, নো হলে হবে প্রিন্ট অড। যদি ইভেন হয় তাহলে ইয়েস হলে ইভেন, আর নো হলে সেটা হবে অড, প্রিন্ট অড নাম্বার। এরপর এই দুটোকে আমরা একটি কানেক্টরের সাহায্যে কানেক্ট করে দিয়েছিলাম এবং সর্বশেষ স্টপ দিয়েছিলাম। এটি হচ্ছে ফ্লোচার্ট। এটা দেখে দেখে আমরা এই কাজগুলো করতে পারবো। তাহলে স্টার্ট গেল, ইনপুট গেল, এবার স্ক্যান করব আমরা, এটাকে ইনপুট দিব। হ্যাঁ ইনপুট দিব স্ক্যান এফ %d দিলাম, এরপর অ্যান্ড এন, এগুলো স্ক্যান ধাপ। এরপর শর্ত শুরু হয়ে গেল, তাহলে এই ধাপ শেষ। এবার আমরা পরের ধাপে দেখবো শর্ত শুরু হয়ে গেছে। তাহলে শর্তে প্রোগ্রামে অ্যালগরিদমে ইজ থাকুক আর যাই থাকুক না কেন, প্রোগ্রামে সেটা ইফ হয়ে যাবে। ইফ এই শর্তটা আমি লিখবো n mod 2 equals to 0 equals to 0 if n mod 2 equals to 0, ব্র্যাকেট দিতে পারো না দিতে পারো, কোনো সমস্যা নেই। আর ইফ যুক্ত লাইনে কিন্তু, শর্তযুক্ত লাইনে কিন্তু কোনো সেমিকোলন দেওয়া যাবে না,
ইফ n মড বা n% d বা n মড 2 ইকুয়াল 0, যদি হ্যাঁ হয়, যদি হ্যাঁ হয় তাহলে কি হবে, যদি হয় তাহলে প্রিন্ট, যদি হ্যাঁ হয় তাহলে প্রিন্ট এফ, যদি হ্যাঁ হয় তাহলে প্রিন্ট এফ ইভেন নাম্বার। আর যদি না হয় অর্থাৎ এলস, যদি না হয় তাহলে প্রিন্ট এফ অড নাম্বার, তাহলে এই দুটি কিন্তু শর্ত ছিল, এর বাইরে কিন্তু কোনো শর্ত ছিল না, হয় ইয়েস হলে ইভেন নাম্বার আর নো হলে অড নাম্বার। তো এখানে গেট সিএস দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করে দিব, প্রোগ্রাম শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছো। কন্ডিশনাল ফ্লোচার্টের দ্বিতীয় যে সমস্যাটি সেটা হচ্ছে, তোমরা এটা করে এসেছিলে, সেটা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে কোনটি বড়, দুটি সংখ্যার মধ্যে বা তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় সেই সংখ্যাটি নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট। দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় তার নির্ণয়ের দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় তার নির্ণয়ের প্রোগ্রাম লিখো, তার নির্ণয়ের প্রোগ্রাম লিখো। ঠিক আছে, তো আগে আমরা এটাকে ফ্লোচার্ট করে নেই, ফ্লোচার্টটা দেখে নিই কিরকম হবে। স্টার্ট ফ্লোচার্ট করে নিই, তাহলে সবচেয়ে ভালো হবে। স্টার্ট, এরপর আমরা ইনপুট দিব, যেহেতু দুটি সংখ্যা বলেছে, দুটি সংখ্যার মধ্যে কোনটি বড়, আমি স্বাভাবিকভাবে দুটি সংখ্যা নিব, এ এবং বি সংখ্যা নিলাম। আচ্ছা, দুটি সংখ্যার মধ্যে কোনটি বড়, মনে করো যে এ আর বি দুটি সংখ্যা, শর্ত কি হবে যে এ বি থেকে বড়, লিখি সবচেয়ে ভালো হবে। তাহলে এখানে শর্ত চলে আসবে, ইজ এ, হ্যাঁ ছোট থেকে ধরেছি, এ গ্রেটার দেন বি। যেহেতু বলেছে দুটি সংখ্যার মধ্যে কোনটি বড়, যেহেতু বড় বলেছে আমার শর্তে কিন্তু বড় চিহ্ন দিতে হবে। যদি ছোট বলতো তাহলে আমি শর্তে এ লেস দেন বি দিতাম। ইজ এ গ্রেটার দেন বি, এখানে আমি ইকুয়াল দিতে পারি, অথবা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে পারি। এ কি বি এর থেকে বড়? যদি ইয়েস হয় তাহলে কি হবে, প্রিন্ট বি ইজ লার্জেস্ট। যদি ইয়েস হয়, যদি হ্যাঁ হয় তাহলে আমাকে বি কে বড় দেখাও, আমি আদেশ করলাম বি কে বড় দেখাও। আর যদি নো হয় তাহলে দুটো সংখ্যার মধ্যে একটি বড়। যদি হ্যাঁ হয় তাহলে প্রিন্ট এ ইজ লার্জেস্ট, মানে এ বড়। যদি এই শর্তটি হ্যাঁ হয় তাহলে কে বড় হবে, এ বড় হবে। আর যদি না হয় তাহলে প্রিন্ট বি ইজ লার্জেস্ট। যদি এ বড় হয়, মানে এই শর্তটি পূরণ হয় তাহলে এ বড়, আর যদি শর্ত পূরণ না হয় তাহলে বি বড়, ছোটতে এ। মানে তুমি যেটা ধরেছো সেটাই লিখতে হবে, ইনপুটে যা দিয়েছো। তাহলে এ বড় না হলে বি বড়, এটি হচ্ছে শর্ত। তো এই দুটোকে এখন আমরা কানেক্টর দিয়ে কানেক্ট করে দেবো, এবার স্টপ দিয়ে দিব। এটাকে আমাদের এখন সি প্রোগ্রাম লিখতে হবে। আমি লিখব সি। এবার যেহেতু আমরা এখানে ইনপুট, অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে ইন্টিজার সংখ্যা, পূর্ণ সংখ্যা, তাহলে আমি লিখবো ইন্ট এ কমা বি। জাস্ট দুটো সংখ্যা নিয়ে কাজ করা হয়েছে, সুতরাং ইন্ট এ কমা বি এখানে হবে। এরপর সেমিকোলন দিতে হবে, তারপর স্টার্ট গেল। এবার ইনপুট ধাপ, স্ক্যান এফ ইনভার্ট কমা %d, যেহেতু এটা পূর্ণ সংখ্যা সুতরাং %d। এবার অ্যান্ড এ কমা অ্যান্ড বি, এটা গেল ইনপুট ধাপ। এবার আমি শর্ত লিখব, শর্ত হচ্ছে ইফ এ ইজ গ্রেটার দেন বি, ইফ এ ইজ গ্রেটার দেন বি, ইফ এ ইজ গ্রেটার দেন বি, এ কি বি এর থেকে বড়? যদি বড় হয় তাহলে প্রিন্ট এফ এ ইজ লার্জেস্ট। যদি বড় হয়
তাহলে এ কে আমাকে বড় দেখাও। আর এলস যদি বড় না হয় তাহলে এলস কি দেখাবে আমাকে, প্রিন্ট বি ইজ লার্জেস্ট। যদি এ বড় না হয় তাহলে আমাকে বি কে বড় দেখাও। তো এইটি হচ্ছে প্রোগ্রাম, এখানে তারপরে শেষ করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় সেটি নির্ণয়ের প্রোগ্রাম লিখো। তাহলে দুটি বাদ দিয়ে আমি লিখব তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তা নির্ণয়ের প্রোগ্রাম লিখো। প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে আমি তাহলে অ্যালগরিদমটা করে নিই, তাহলে সব থেকে সুবিধা হবে আর কি। তাহলে ফ্লোচার্ট করে নেবে, ফ্লোচার্ট করে নিলে সবচেয়ে সুবিধা হবে। স্টার্ট। ইনপুট দিব তিনটি সংখ্যা এ বি সি, আমি তিনটি সংখ্যা ইনপুট দিলাম। এরপরে শর্ত চলে আসবে আমার, শর্ত। এই অ্যালগরিদম এই ফ্লোচার্টগুলো তোমাদের আগে করানো হয়েছিল, অ্যালগরিদম সহ করানো হয়েছিল, তোমরা আগের ক্লাসগুলো দেখে আসতে পারো। আচ্ছা, তাহলে দেখো এখানে বলা আছে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় হবে। তাহলে প্রথম শর্তটা কি, প্রথম শর্তটা হচ্ছে ইফ এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি, অর্থাৎ এ যদি বি এর থেকে বড় হয় এবং সি এর থেকে বড় হয়। যদি ইয়েস হয় তাহলে কি হবে, আচ্ছা আমি এদিকে নো দিই, এদিকে ইয়েস দিই। যদি এদিকে ইয়েস হয়, আচ্ছা এক্ষেত্রে দেখো ইয়েস অথবা নো এটা কোনো সমস্যা না, তুমি যেটা বুঝো। তুমি যদি বাম দিকে ইয়েস বুঝো বামে লিখবা, ডান দিকে ইয়েস লিখলে ডানে লিখবা, তোমার ইচ্ছা মতো। কিন্তু এখানে তোমাকে খেয়াল রাখতে হবে যেদিকে ইয়েস দিবা সেদিকে শর্তটি পূরণ হয়েছে কিনা সেটা দেখতে হবে। যদি শর্ত পূরণ হয়ে থাকে, যদি ইয়েস হয় তাহলে কি হবে, তাহলে এ বড় হবে, তাহলে লিখতে হবে এ ইজ লার্জেস্ট। এ বড় হয়ে, যেহেতু শর্ত পূরণ হয়ে গেছে সুতরাং এ বড় হয়েছে। আর যদি নো হয় তাহলে এ কিন্তু বড় হবে না। তখন কি হবে, যখন নো হবে তখন আরো দুইটি শর্ত সে যোগ করবে। সেই দুটি শর্ত কি, একটা হচ্ছে এরকম যে ইফ বি ইজ গ্রেটার দেন এ অ্যান্ড বি ইজ গ্রেটার দেন সি, তখন সে আরো দুটো শর্ত যোগ করে দিবে যে বি তাহলে এর থেকে বড়, না হলে বি তাহলে সির থেকে বড়। তারপরে আবার সে এখানে ইয়েস নো দিবে, তাহলে আমি এখানে ইয়েস দিব। যদি ইয়েস হয় তাহলে কিন্তু এখানে বি বড় হয়ে যাবে, তাহলে বি ইজ লার্জেস্ট। আর যদি নো হয় তাহলে শর্ত দিবে, আর কোনো শর্ত দিবে না। সে কি করবে, তাহলে এও বড় হলো না বিও বড় হলো না, তাহলে সি বড়, তাহলে সি ইজ লার্জেস্ট। এইভাবে শর্ত দিবে। তারপরে এই তিনটা কানেক্টরের মাধ্যমে কানেক্ট করে ফলাফল প্রদর্শন হবে। এখন আমাদের স্টপ করতে হবে, স্টপ। এই হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তা নির্ণয়ের ফ্লোচার্ট। এবার আমরা প্রোগ্রাম লিখব। তাহলে প্রথমে যদি লিখে নেই, এরপরে ইনপুট দিতে হবে আমাকে, ইন্ট লিখতে হবে। ইন্ট কেন, তিনটি সংখ্যা, আমরা তো এখানে দশমিক সংখ্যা অবশ্যই নিব না, আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব। ইন্ট এ কমা বি কমা সি, এখানে কিন্তু আর কোনো অতিরিক্ত কোনো চলক বা সংখ্যা নিয়ে কাজ নাই, শুধুমাত্র এবিসি নিয়ে কাজ। সুতরাং এই তিনটেই হবে ইন্ট। এরপরে স্টার্ট গেল, ইনপুট ধাপ যাবে স্ক্যানএফ ইনভার্টেড কমা শুরু, তিনটা ইনপুট আছে %d তাহলে এখানে হবে অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি, তিনটা চলক যেহেতু রয়েছে সুতরাং তিনটা %d হবে। এরপরে আমাদের শর্ত শুরু হয়ে গেল। তাহলে ইনপুট ধাপগুলো এবার শর্ত শুরু হয়ে গেল। তাহলে শর্ত কি, ইফ এ ইজ গ্রেটার দেন বি। দেখো এখানে অ্যান্ড আছে, ফ্লোচার্টে কিন্তু এখানে অ্যান্ড আছে। তো এই অ্যান্ডকে প্রোগ্রামে কি লিখতে হয়, ডাবল অ্যান্ড। এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি। তাহলে ইফ শর্তে কিন্তু সেমিকোলন হবে না। তাহলে এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি, যদি শর্তটা পূরণ হয় তাহলে কি হবে, প্রিন্ট এফ %d ইজ লার্জেস্ট। এরপর কমা দিয়ে লিখতে পারো এ, তখন তোমাকে এ শো করবে। এরপরটা কি, এখানে যেহেতু তিনটা শর্ত আছে সুতরাং ইফ এলস ইফ বি ইজ গ্রেটার দেন এ অ্যান্ড বি ইজ গ্রেটার দেন সি,
তাহলে কি হবে, তাহলে প্রিন্ট হবে প্রিন্ট এফ পার্সেন্ট ডি ইজ লার্জেস্ট, পার্সেন্ট ইজ লার্জেস্ট, এটা হচ্ছে বি, পার্সেন্ট ইজ লার্জেস্ট বি কে দেখাবে, না হলে এলস, এলস কি, তাহলে এ যদি বড় না হয় বিও বড় না হয় তাহলে কি সি বড়, তাহলে এলস প্রিন্ট এফ পার্সেন্ট ডি ইজ লার্জেস্ট, এটা হচ্ছে সি। তাহলে আমাদের শর্ত শেষ, সুতরাং প্রোগ্রামার শেষ, গেট সিএস দিয়ে আমরা প্রোগ্রামটি স্টপ করে দেব, এখানে কাজ শেষ। আশা করি বিষয়গুলো তোমাদের কাছে খুব সহজেই লাগতেছে। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আরও যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তারপরে আমরা আস্তে আস্তে লুপ ফ্লোচার্টের দিকে যাব, লুপ প্রোগ্রামের দিকে যাব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।